যারা এসেছেন সবার প্রতি অনুরোধ রইল, আমাদের আরও কিছু জনজাতি নেতৃত্ব আজকে যোগদান করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। এখন ওরা যোগদান করেছে। এখন অমরপুর থেকে আমাদের দীর্ঘদিনের সংগ্রামী নেতা, অত্যন্ত পরিচিত চেহারা জনজাতি অঞ্চলে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা। 14 পরিবার আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে, 14 পরিবার এবং বিশেষ করে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে 14 পরিবার এবং বিশেষ করে একটা কথা কইব, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা। আপনি কোন পার্টি করতেন? আমি প্রথমে ছিল জাতীয় কংগ্রেসের প্রদেশ কমিটি আদিবাসী কংগ্রেস অর্গানাইজিং সেক্রেটারি তথা ফিশারি কংগ্রেসে জেনারেল সেক্রেটারি। এখন কোন দল ছেড়ে জয়েন করলেন? এখন কংগ্রেসে ছেড়ে আমি সেইগুলি তৃণমূলে জয়েন। ভোটটা আমি শহরে কথা কইরা আমার যে করে গ্রামগঞ্জ থেকে আমার ম্যাক্সিমাম না হলো 150 হয়তো 200 জন লোক আসবই। শহর তো আসবই। আজকে শহরে সিপিএম এর লিডার একজন আছে এবং বিজেপি লিডার একজন আছে। সে এইগুলি লিডার সঙ্গে আমি কথা কই আছি, চঞ্চলদার বাড়ি, উনিকে আমি আচ্ছা দিয়ে আইছি, যেহেতু আমি কথা আছে যে দাদার সঙ্গে কথা আছে, আমি আজকে যাইতেই হবে। যে কথা দিলে আমি কোনো দিনও ক্যান্সেল করব না, আমি কথা দিলে কথা রাখবো। আর এই কথা বলে আগামী দিন আপনাদেরকে নিয়ে সেই 22 তারিখের মধ্যে শহর সদর গ্রামগঞ্জ অমরপুরে না হলো 400-500 জন মানুষ ওইখানে মিছিলে অংশগ্রহণ করবে না। শাসক দল বর্তমান সরকার তো আমি কই প্রথমে সরকারটা কই বাম, যেগুলো প্রথম বাম আমলে বাম সরকার কি করেছেন, আমাদের পাহাড়ের কক, শহর সদর কক, বেকার ভাইদের কক, বিভিন্ন শ্রমিক কক, ওরা কি বলেন যে দিল্লি থেকে টাকা পাঠায় না বলে 25 বছর রাজত্ব করে 18তে গাঙ্গে হে পারে মুছিয়ে গেল। এবং বর্তমান সরকার সে শাসক দল আইপিএফটি বিজেপির যে জোট সরকার, এইগুলি যে মিথ্যাবাদী প্রতিষ্ঠিত করে আমরা সহকারী তাদেরকে সহযোগিতা করে সরকার প্রতিষ্ঠান করেছি। দুঃখের বিষয় আর সহ্য হয়নি। গ্রামগঞ্জ, পাহাড়, শহর সদর ওনাদের নাম শুনলে, যে আইপিএফটি বিজেপি নাম শুনলে মানুষের বেদকায়া উঠে, মানুষের অনেক অসহ্য বাড়ে। কারণে শুধু 13 পরিবার দেখবেন জয়নিংয়ের পরে, আপনাদের বেশি দেরি হবে না। 22-এর পরে 22-এ যে আপনারা আগরতলা সে র্যালির পরে আমাদের অমরপুরে ডেট হবে। সেখানে ডেট হলে ওই 1000 পরিবার জয়নিং হবে, সেটা আমি আজকে এখানে জানিয়ে দিয়ে গেলাম। দীর্ঘ 28 বছর ধরে জাতীয় কংগ্রেসে একজন সৈনিক ছিল। সে সৈনিক আমাদের সে দল যেগুলি দীর্ঘ সরকার ক্ষমতা আসতে না পারার উপলক্ষে আমরা বাধ্য হয়েছি যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। এবং শুধু আমি আজকে আগরতলা সেখানে যে 13 পরিবার আনিয়ে সে যোগদান করার পরে অমরপুর আমাদের আগামী 22-এর আগরতলা শহরে প্রোগ্রামের পরে অমরপুরে ম্যাক্সিমাম কমসে কম শহর সদর গ্রামগঞ্জ 1000 পরিবার জয়নিং করার দেখামো। তখন পরে সারা ত্রিপুরা অনেক ফুল হয়ে যাবে যে কয়ে আছে বিজেপি। আচ্ছা অনিল বাবু, একটা বিষয় জিজ্ঞেস করি, শাসক দলের তরফ থেকে
আবার আপনাকে বললাম আমি নাম বলতে চাই, বলবো না, কিন্তু যদি বলা শুরু করি আপনার কাগজের পাতা শেষ হয়ে যাবে। তাই বলছি, শুধু ট্রেলার দেখেছেন, পুরো সিনেমাটা এখনো বাকি, একটু ধৈর্য ধরে খালি দেখুন। আপনারা দেখছেন যে একটা দিনও বাদ যাচ্ছে না যেদিন ভারতীয় জনতা পার্টি সহ কমিউনিস্ট পার্টি এবং জাতীয় কংগ্রেস এবং অন্যান্য বিভিন্ন সিটিং জাজের নেতৃত্বে জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছি এবং আমরা সেই পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের কোনো একজন নির্ভরশীল সদস্যের জন্য একটা পার্মানেন্ট সরকারি চাকরি চেয়েছি। সেই মর্মে আমরা এই রাজ্যের চিফ সেক্রেটারি এবং ডিজিপিকেও গতকাল চিঠি জমা দিয়েছি। মিছিল পয়েন্টে আমি একটা কথাই বলবো, আজকে আপনি জনজাতি দেখলেন, ত্রিপুরায় এমন কোনো জাতি নেই, এমন কোনো ধর্ম নেই, এমন কোনো বর্ণ নেই, এমন কোনো সম্প্রদায় নেই, তৃণমূল ছাড়া এমন কোনো রাজনৈতিক দল এখানে বাকি নেই যে দল থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন একটা গণতন্ত্র এবং উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করার জন্য ব্রতী হচ্ছেন না। শুধু দেখতে থাকুন আগামী দিনে কি হয়। কোনো একটা জনজাতি, কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা সম্প্রদায় নয়, সারা ত্রিপুরার আপামর মানুষ আগামী দিনে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ছাতার তলায় আসছে। মিনিটের মধ্যে তৈরি। তৃণমূল কংগ্রেসের জন্য উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্দীপনা এখানকার আবালবৃদ্ধ বনিতার মধ্যে এতটাই। বারবার বিরোধীরা মানে শাসক দল একটা প্রশ্ন ছুড়ে দেয় যে তৃণমূলের একটা বুথ কমিটি নিয়ে তারা কীভাবে লোক জোগাড় করবে, কীভাবে মিছিল করবে, এই প্রশ্নটা বারবার। ওরা মূর্খের চরকে বাস করছে। ওরা নিজের ঘর নিয়ে ভাবুক না, ওদের নিজের ঘর ভেঙে তছনছ হয়ে যাচ্ছে সেটা ওরা জানে। ওরা ঘরের লোককে ধরে রাখতে পারছে না। ওদের মুখ্যমন্ত্রীর পক্ষে প্রকাশ্যে যদি গোপন ব্যালটে ভোট হয়, মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে সিংহভাগ বিধায়ক ভোট দেবে। ওরা আগে নিজেদের ঘরটা নিয়ে বিবেচনা করুক, নিজেদের ঘরটা সামলাক। তৃণমূল কংগ্রেসের ঘর সামলাতে হবে না, কারণ তৃণমূল কংগ্রেসটা ত্রিপুরার এখন প্রত্যেকটা অলিতে গলিতে 60টা বিধানসভায় 58টা মানে ব্লকে প্রত্যেকটা জায়গায় ঢুকে পড়েছে। তৃণমূল কংগ্রেসের মাপার মতো ফিতে বিজেপির কাছে এই মুহূর্তে নেই। আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের 2রা মে পশ্চিমবঙ্গের মানুষের বিপুল ম্যান্ডেট নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর একদিকে যেমন রাজ্যপালকে রাজ্যের দলের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, রাজ্যপাল হেলিকপ্টারে করে বিজেপির সাংসদদের নিয়ে গিয়ে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছেন। অন্যদিকে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন তারা এসে বিজেপির রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বিজেপির প্রতিনিধিদের মতো কাজ করছে। যেখানে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ শান্তি বিরাজ করে, সেখানে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন গিয়ে অশান্তির একটা মিথ্যা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছে, যেটা সর্বৈব মিথ্য। আমাদের প্রশ্ন নরেন্দ্র মোদী, অমিত শাহর কাছে, যেখানে 3.5 বছরে ত্রিপুরায় 7টা লক আপ ডেথ হয়, যেখানে সোনামুড়ায় জামাল হোসেনকে প্রকাশ্যে মারতে মারতে নিয়ে গিয়ে লক আপে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, কোথায় ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন? কেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনকে পাঠাচ্ছে না ত্রিপুরায় এই 3.5 বছরে 7টা লক আপ দেবে কারণ অনুসন্ধান করার জন্য? কেন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন সোনামুড়ায় জামাল হোসেনের বাড়িতে যাবে না? অবিলম্বে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন সোনামুড়ায় জামাল হোসেনের বাড়িতে এসে নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট দিক। এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি রইল। বাবুল সুপ্রিয়র তৃণমূলের যোগদান, রাজ্যেরও কি এরকম কোনো মাথা তৃণমূলে যোগদান করবে? আপনি এটা তো গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো তো কিছু শুরুই হয়নি। তার সুরে সুর মিলিয়ে বলি, এখন তো সবে ট্রেলার শুরু হয়েছে, পুরো সিনেমাটাই বাকি, দেখুন কি হয়। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস শান্তিতে বিশ্বাস করি, যে কারণে 34 বছর বাংলায় তৃণমূলের সবথেকে বেশি কর্মী মারা গেছে। আর তৃণমূল কংগ্রেস আজকে 10 বছর শাসনকালে আছে। দুঃখের বিষয়, এখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের বেশি মারা যায়। তার কারণ তৃণমূল কংগ্রেস আইন ভাঙা বা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আমরা শান্তিপূর্ণভাবে 11 তারিখ চিঠি দিয়েছিলাম যে আমরা 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তিপূর্ণ কোভিড বিধি মেনে মিছিল করব। আমাদের বলা হলো 15 তারিখে এখানে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি আছে।
যদিও আমরা পরবর্তী ক্ষেত্রে অন্য সূত্রে জানতে পেরেছি যে আমাদের চিঠি দেওয়ার পরে তাদের চিঠি জমা পড়েছে এবং প্র্যাকটিক্যালি 15 তারিখ সেই অর্থে কোনো বড় রাজনৈতিক কর্মসূচি হয়নি যার ভিত্তিতে পুলিশ তৃণমূলকে পারমিশন দিত না, কিন্তু দেয়নি। তারপর আবার আমরা চিঠি দিলাম 13 তারিখে যে আমরা 16 তারিখে করব, তখন বলে দেওয়া হলো বিশ্বকর্মা পুজোর জন্য কোনো এখানে কর্মসূচি করা যাবে না। আমরা এখানে বিশ্বকর্মা পুজোর দিন এলাকায় ঘুরে দেখেছি মানুষ শান্তিপূর্ণভাবে বিশ্বকর্মা পুজো পালন করে, তার জন্য পুলিশ মোতায়েনের প্রয়োজন হয় না, সেই কারণ দেখিয়ে আমাদের বাতিল করা হয়েছে পারমিশন। তারপর আমরা 14 তারিখ আবার চিঠি দিয়েছি যে আমরা 22 তারিখে পারমিশন দিন, আমরা 22 তারিখে আমরা করব, এই প্রতিবাদ মিছিল করব। নর্মালি 24 থেকে 48 ঘন্টার মধ্যে কনভেনশন হচ্ছে উত্তর পাওয়া, উত্তর পাইনি বলে গতকাল 18 তারিখ আমরা গিয়েছিলাম ডিজি দিল্লিতে থাকায়, উনি বলে দিয়েছিলেন এডিজি ক্রাইম পুলিশ রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন। আমরা প্রতিনিধি দল গিয়ে জানিয়ে এসেছি যে 22 তারিখে আপনি যদি পারমিশন দেন খুব ভালো, যদি পারমিশন না দেন এই তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মীদের উচ্ছ্বাস উন্মাদনা উদ্দীপনাকে আমরা আর বাদ দিয়ে মেনে রাখতে পারবো না। তারা আগরতলার শহরে থাকবে, অবশ্যই শান্তিপূর্ণভাবে থাকবে, অবশ্যই কোভিড বিধি মেনে থাকবে, কিন্তু আমাদের 22 তারিখের কর্মসূচি হবে। এবার পারমিশন দেবে কি না দেবে সেটা বিপ্লব দেবের পরিচালিত পুলিশ সিদ্ধান্ত। পরিবর্তনের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় প্রত্যেক দিন আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর ভরসা রেখে আজকেও তার প্রতিফলন আপনারা দেখলেন। আপনারা জানেন যে গতকাল যেহেতু আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি দিল্লিতে ছিলেন, তিনি আমাদের অনুরোধ করেছিলেন এডিজিপি ক্রাইম যিনি মিস্টার রাস্তগী, পুনিত রাস্তগী, তার সাথে আমরা কালকে গিয়ে পরিষ্কার লিখিতভাবে অফিসিয়ালি জানিয়ে এসেছি যে আমরা 15 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ তার মিছিল প্রতিবাদ মিছিল করার অনুমতি পাইনি। যদিও যে কারণ দেখানো হয়েছিল সেই ধরনের কোনো বড় অন্য রাজনৈতিক দলের কর্মসূচি আমরা এই রাজ্যে আগরতলায় দেখিনি। 16 তারিখে আমরা পারমিশন পাইনি, বিশ্বকর্মা পুজোর অজুহাত দেখিয়ে পারমিশন দেওয়া হয়নি। আমরা 14 তারিখে আবার চিঠি দিয়েছি যে 22 তারিখে আমাদের পারমিশন দিন। 48 ঘন্টার মধ্যে সাধারণত পারমিশন দেওয়া হয়, কিন্তু আমরা গতকাল অবধি কোনো পারমিশন না পাওয়ায় গতকাল আমরা লিখিতভাবে জানিয়ে এসেছি এবং মুখে বলে এসেছি যে এইবারেও যদি 22 তারিখে আমাদের সাংসদ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোভিড বিধি মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল তার যদি সম্মতি না দেয়, তৃণমূল কংগ্রেসের পরিবারের হাজার 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 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে কোভিড বিধি মেনে সেদিন কিন্তু ত্রিপুরার আগরতলা রাজপথে থাকবে। পারমিশন পেলে খুব ভালো, পারমিশন না পেলেও কিন্তু আমরা এবারে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে উচ্ছ্বাস, যে উদ্যম, যে জোয়ার, সেই জোয়ারকে আমরা আটকাতে পারবো না। তারা কিন্তু আগরতলার মাটিতে থাকবে, রাস্তায় থাকবে, অবশ্যই শান্তিপূর্ণভাবে থাকবে এবং অবশ্যই কোভিড বিধি মেনে থাকবে। তার সাথে সাথে আপনারা জানেন যে বিগত 3.5 বছরে বিপ্লব দেবের সরকারের আমলে ত্রিপুরার মানুষের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে 7টা লকআপ ডেট। জামাল হোসেনকে 14 তারিখ রাত 12টায় মারতে নিয়ে গিয়ে সোনামুড়ার জামাল হোসেন মারতে নিয়ে গিয়ে লকআপে মেরে তাকে প্রাণে মেরে ফেলা হয়েছে। আমরা চাওয়া সত্ত্বেও, তার বাড়ির লোক চাওয়া সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে সোনামুড়ায় পোস্টমর্টম না করে তাকে আগরতলায় পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দাবি করেছি ত্রিপুরার মানুষ এবং সেই ভিকটিম পরিবার এবং আমাদের বিপ্লব দেবের পুলিশের ওপর বিন্দুমাত্র আস্থা নেই। তার কারণ আমরা দেখেছি বিজেপির গুন্ডাদের হাতে এখানে বিডিও আক্রান্ত হয় কিন্তু প্রতিবাদ করতে পারে না, এসডিপিও আক্রান্ত হয় কিন্তু প্রতিবাদ করতে পারে না। সেই দলদাসে পরিণত হওয়া বিপ্লব দেবের পুলিশের ওপর আমাদের কোনো আস্থা নেই। দেখুন, পশ্চিমবাংলায় একটা শান্তিপূর্ণ রাজ্য, সেই রাজ্যে রাজ্যপাল যেগুলো ঘটনা নয় সেইগুলোকেও সরাসরি একজন পার্টির কার্যকর্তার মতো বেরিয়ে রাস্তায় বেরিয়ে সেটাকে সারা দেশে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। অথচ ত্রিপুরায় একজন রাজ্যপাল আছেন, গত প্রায় 4 বছর হতে চলল, রাজভবনে কে থাকেন কেউ জানে না। এই রাজ্যে 1% মানুষও রাজ্যপালের নাম বলতে পারে না। আমাদের মতো গরিব রাজ্যে এই হাতি পোষা হচ্ছে, যে হাতির খোরাক আমরা দিচ্ছি, অথচ এই রাজ্যের মানুষের এই ভয়ঙ্কর পরিস্থিতি, তো যেখানে চিফ সেক্রেটারি আজকে সামাজিক মাধ্যমে আজকে হতাশা প্রকাশ করছেন যে আইন শৃঙ্খলা নেই। আরও দুর্ভাগ্য, চিফ সেক্রেটারি টুইট করেছেন ফলে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণে পরে আজকে পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এতগুলো মিডিয়া আগরতলায় দুটো মিডিয়া হাউসকে একদম ডেস্ট্রয় করে দিয়েছে। উদয়পুরে একটা মিডিয়া হাউসকে প্রায় কোটি টাকার উপর ওর ক্ষতি হয়েছে। যেভাবে এই রাজ্যে প্রায় গত 3.5 বছরে 37 জন সাংবাদিককে মারা হয়েছে, আহত করা হয়েছে, একটি ক্ষেত্রেও একটি গ্রেপ্তার নেই। অথচ চিফ সেক্রেটারি যেহেতু টুইট করেছেন ভিডিওকে আক্রমণের প্রেক্ষাপটে দেখা গেছে সেখানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অবিলম্বে দাবি করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন ভারতবর্ষের, ওনার উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং যেসব সংবাদপত্র ভবনগুলিতে আক্রমণ করা হয়েছে, যাদেরকে প্রকাশ্যে দেখা গেছে আমরা যে তারা কিভাবে আক্রমণ করছে, সারা রাজ্যে যেভাবে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মীদের আক্রমণ করা হচ্ছে, সাধারণ মানুষকে আক্রমণ করা হচ্ছে, সেই সব ঘটনায়ও যেন সেই তৎপরতার সহিত তাদেরকে গ্রেপ্তার করা হয়। আগামী 22 তারিখের যে আমাদের মেসেজ যেটা আমরা দিতে চাই, যে আমরা বারবার সৌজন্যতা দেখিয়েছি, আমাদের নেতা শান্তনু সেন বলেছেন যে সৌজন্যতা দেখাতে দেখাতে চলে এখন পর্যন্ত আমরা আছি। 22 তারিখে আমরা শান্তিপূর্ণভাবে কোভিড বিধি মেনে আমরা সেই ঐতিহাসিক জমায়েত আমরা করব এবং সেখানে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ অংশগ্রহণ করবে।